মেহনুরের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহনুরের পাশে বসে রয়, আর চাহনি যেন আটকে গেছে মেহনুরের মুখের উপর। এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মেহনুরের মুখের প্রশান্তি, তার চুলের এলোমেলো বুলন, এমনকি অচেতন অবস্থায়ও তার সৌন্দর্য এহসানের হৃদয়ে শঙ্খের সুর তুলেছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানাপোড়েনও রয়েছে। এহসান গভীরভাবে তাকিয়ে ভাবে, নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মন ভেসে ওঠে মেহনুরের করা কথাগুলো। আপনার স্পর্শ আমার আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবারও মনে পড়ে, মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যিই পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে। এদিকে ছোট তালুকদার বাড়ির প্রত্যেকটি সদস্যর মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। কোন কেন বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহনুর যে এই মহলে আর নেই। দাদু দাদা চাচা চাচিরা, চাচাতো ভাই বোনরা, আর রইল বড় ভাই মেহেরাজের কথা। সে তো কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিচ্ছে দুনিয়া। আর বারবার ফোন দিচ্ছে, আর একটাই কথা জানতে চাচ্ছে, তার কলিজার টুকরোকে বাড়ি ফিরানো হয়েছে কিনা। আর ছোট ভাই মেহরু, যে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে, কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি, তারই হিসেব নেই। কিন্তু বাড়ির মহিলারা তাকে বারবারই অনেক চেষ্টা করে বুঝিয়েছে। নিজ ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষ নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটাই পড়ে সে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহনুরকে এই গ্রামেই রাখতো না। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজার দাঁড়িয়ে আছেন। মনে করেছেন হয়তো মেহনুরকে ফিরিয়ে এনেছেন, এহসানকে জায়গা ফিরিয়ে দেয়। কিন্তু তাদের আশা ভুল ধারণা। ভুল। যেভাবে গিয়েছিলেন সেভাবেই আসলেন বাড়ির সব পুরুষরা। এটা দেখে আনিফা বেগম মানে মেহনুরের দাদি তাড়াতাড়ি তার ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন। মেহনুরের বাবা ডুকরে কেঁদে ওঠেন মায়ের এমন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে আনিফা বেগমের হুঁশ উড়ে যায়। উনি কিছুতেই বুঝে উঠতে পারেন না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলে। তখনই তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদের আম্মাজানকে নিয়ে গেছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। বাড়ির মহিলারা আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করে। মেহনুরের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা ওনার স্বামী মোস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন। মোস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কী বা বলবেন, তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এক বিষাদ কলঙ্কে ছেয়ে গেল। কিছুক্ষণ পর মেহনুরের জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতেই তাকিয়ে আছে। মেহনুর ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে। বলেছি না, স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে। আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহনুরের কথা শুনেও ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহনুর ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে। ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। সে কে? মেহনুর নির্ভর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে। আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না। কোনো কথা না ভেবে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মেহনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চড় খেয়ে মেহনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছেন। মগজ যেন গলে কানের বাইরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্রকণ্ঠে চিৎকার করে বলে। তোর স্বামী আমি, তোর সব কিছু আমি। আর কোনোদিনও তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেয়াদব নারী। মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর জ্বর হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহনুরকে আর কিচ্ছু বলে না, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে। থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস।
এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহনুর এখনো আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সবাই গেছেন, আর তার দুই ভাই, একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছে, অন্যজন অফিসে টাউনে গেছে। এহসান নিচে আসতেই হাসিব এসে বলে, ভাইজান, বাগানে আলতাফ হোসেন আয়শা বৈশা আছেন আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, এটা তো বলেছিলাম আসতে। আচ্ছা, তাহলে তুই চা নাস্তা করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা সেটের চেয়ারে টেবিলে রাখা আছে মিটিং ও কথাবার্তা বলার জন্য। কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাইরে থেকে লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছও রয়েছে। তা থাকবে নাই বা কেন? এই বাগানের যত্ন নেয়ার জন্য তো 5 থেকে 7 জন লোকই রাখা হয়েছে। এহসান যেতেই আলতাফ হোসেন বসা থেকে উঠে যান আর ওকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? এহসান তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, বসার জন্য হাত দিয়ে ইশারা করে। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্তত কণ্ঠে বলে, আসলে আপনি যে প্রচারের কথা বলেছেন নির্বাচনে, এহসান ভ্রু নাচিয়ে বলে, আমি শুদ্ধ বাংলায় স্পষ্ট ভাষা খুব পছন্দ করি। আশা করি আপনি তা সম্পর্কে অবগত। এমন কথা শুনে আলতাফ হোসেন আরো ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, একটু যদি ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশে আগের মতো নেই, স্বৈরাচারী সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? ওই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতিও নিয়ে গেছে? নেয়নি তো? তাহলে আমি আর কোনো কথা শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি, তার মানে আমি এ শহরের মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাচুমাচু করতে করতে বলেন, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচার না করতে। এহসান যথেষ্ট শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে ওকে আমি তোলার ব্যবস্থা করছি। আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন ভরকে গিয়ে বলেন। কোথায় থেকে তুলবেন? এহসান রুক্ষভাবে জবাব দেয়। আলতাফ হোসেন কাচুমাচু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সব সময় নিরাপত্তার মধ্যে। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কখনো দেখেছেন আপনি এহসান তালুকদারের শিকার মিস হতে? না। ইনশাল্লাহ, তাহলে এটাও হবে না। এই বলে হাসিবকে ডাক দেয়। হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে, জি ভাইজান, বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠের ফসলের যে টাকা নিয়ে এসেছিস, তার থেকে ওনাকে 1 অথবা 2 দিয়ে দিস চা নাস্তা খাওয়ার জন্য। তারপর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা করে নেবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এই বলে এহসান বাগান থেকে চলে যায় আর হাসিব আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় দেয়। এদিকে মেহনুর অনেকক্ষণ ধরে পর ধীরে ধীরে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এখনো সেই জায়নামাজেই বসে আছে আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহনুর জায়নামাজেই বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল। মেহনুরের মুখ দেখার জন্য মেহনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না। মাথা নিচু করে বসে আছে এই বেয়াদব নারী। এহসান জানে ওর উপস্থিতি টের পেয়ে এমনটা করছে, তাই খুব রাগ হচ্ছে ওর। এহসান জানে এটা অহেতুক রাগ, কিন্তু তাও কেন রাগ হচ্ছে? এহসান শান্ত সুরে ওকে ডাক দেয়। মেহনুর। এমন আকস্মিকভাবে ডাক দেওয়ার কারণে মেহনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহনুরের এই অবুঝ চাহনি এহসানের বক্ষস্থল অব্দি গিয়ে গেঁথে যায়। নামাজ পড়ার জন্য পরনের ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণ মেহনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনে ভাবে, এই নারীর কত রূপ দেখবো আল্লাহ, তুমি ভালো জানো। এখন তো পুরো কবুতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে 2 গাল বরাবর কয়েকবারে 1000টা চুম্বন করতে। মেহনুর মনে মনে ভাবছে, আমার স্বামী এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অবধি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহনুর। তখনই এহসান ওর অতি নিকটে এসে হাঁটু গেড়ে বসে। মেহনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকটে আসা মানে ওর আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্কর ভাবে ভয় পায় সে এহসানকে। এহসান ওর 2 গাল আলতো করে ধরে নিজের মুখের দিকে করে। ভয়ে মেহনুরের ঠোঁট অব্দি কাঁপছে। এহসান বলে,
জানিস তোকে এই রূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। মেহনুর ভয়ে ভয়ে বলে। আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এহসান তার ছেলের হাসি দিয়ে বলে। এতটা যত্ন নিয়ে স্পর্শ করি তাও তোর। এহসান হাত সরিয়ে নেয়। মেহনুর মৃদু স্বরে বলে। কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক তা হয় বিষাক্ত। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। কিছু না বলে কাপড় রাখার ঘরে যায়। তাকে অফিসে যেতে হবে। এটা দেখে মেহনুর অবাক হয়ে যায়, কারণ এই কক্ষের ভেতরে যে কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটায় দুটো বড় বড় কক্ষে বিভক্ত। প্রথমে দরজা খুলে একটা কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটা রাজকীয় বইয়ের সেল যেখানে হাজারো বই রয়েছে, আর দুটো রাজকীয় ধরনের কেবিনেট প্রথম কামরায়। তারপর একটা বড় দরজা যেখানে মখমলের পর্দা ঝোলানো। সেই দরজা অতিক্রম করলেই আরো একটা বড় কক্ষ, সেখানে রাজা বাদশাদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটা বিশাল বিছানা। এখানেও রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটা বড় বেলকনিও রয়েছে, তবে মেহনুর এখনো সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটা বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আর রয়েছে কক্ষের দেয়ালে অনেক ছোট ছোট তাকের মতো সেলফ, যেখানে বিভিন্ন সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটা মধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রপ রাখা আছে, যার উপরে রাখা কোরআন শরীফের 3টি খণ্ড ও একটি তসবিহ। ড্রয়ারে সম্ভবত জায়নামাজ রাখা, কারণ এখান থেকে মেহনুর জায়নামাজ নিয়েছে। বিছানার দুপাশে রয়েছে দুটো সুন্দর ছোট্ট টেবিল। এই কক্ষের ঝাড়বাতিগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। একটাই ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আবৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন অজুর জন্য। ওয়াশরুমের পাশে একটা দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটাও ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পারছে সেটা কাপড় রাখার কক্ষ। এবারের ভেতরে এতটা সুন্দর, অথচ বাইরে থেকে পোড়া মাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছরের পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটি রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকার রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটা এটা পেয়েছে, আর ছোট্ট মহলটা পেয়েছে মেহনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহনুর ঘরের সৌন্দর্যের মধ্যেই ডুবে আছে। তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহনুরের। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবনে যতবার এহসানকে দেখেছে সবসময় পাঞ্জাবি পায়জামায় দেখা, ধবধবে সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে, কিন্তু আজ এহসান যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। কালো স্যুট কোট, চকচকে কালো জুতো, বা হাতের কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা। মেহনুর কিছুক্ষণ স্তব্ধ, এমন করে আগে কখনো দেখেনি এহসানকে। স্বাভাবিক অবস্থাতেই তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই রূপ যেন মেহনুরের মনের কল্পনার সব প্রতিচ্ছবি ছাড়িয়ে গেছে। তবুও মেহনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়। তাই মেহনুর তাচ্ছিল্যের সুরেই বলে, কেন পাপির রানী আমি হতে চাই না। এহসান মৃদু হেসে বলে, রাজা পাপ, রানী নিষ্পাপ, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? কিছু বলে না মেহনুর, শুধু ঘৃণা ভরে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান তার ব্যাগ হাতে সালাম দিয়ে বেরিয়ে যায়। এহসান বেরিয়ে এসে আপন মনে বলে, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমাকে বিদ্ধ করে। এহসান চলে যাওয়ার খানিকক্ষণ পর এশা কক্ষে প্রবেশ করে। তার হাতে খাবারের একটা থালা। মেহনুর এখনো এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এশাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। এশা ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল। নরম গলায় বলে, খুব রাগ হচ্ছে তাই না আমার উপর? মেহনুর ধীর চোখে তার দিকে তাকায়, ছলছল কণ্ঠে বলে, কি করব বল? তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আবার কি করা উচিত তুই বল। এশা এক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহনুর, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছু করার নেই। কেউ আমার কথা শুনবে না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহনুরের চোখে কান্নার ঢেউ ভেসে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে বলে, তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইটাকে কুকুরের মতো মেরেছে। কি দোষ ছিল ওর? এ কথা বলে সে হাউমাউ করে কেঁদে ওঠে।
এসা দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলে, আমি কি করব বল, কিছু করার নেই আমার। যা হোক, এখন খেয়ে নিয়ে যান, ওষুধ খেতে হবে, তুই খুব অসুস্থ। এসা এক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে মেহনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এহসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করলো, চোখে পড়ল টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের চাপ তার মাথার উপর পাহাড় হয়ে ভর করেছে। সব চিন্তা হাত বাড়িয়ে একটা ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো, কিন্তু কাজের মাঝেই তার মন যেন অন্য কোথাও ছুটে গেল। রাতুলের মুখ বারবার মনে পড়তে লাগলো, সেই প্রতিদ্বন্দ্বী, সেই শত্রু, যে এখন তার জীবনের বর্তমানে সবচেয়ে বড় বাধা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নেয়। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্যাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করা প্রয়োজন। কারণ রাতুল এখনও সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া, তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব। ওকে দূর থেকে উড়াতে হবে। এহসান নিজের মনে ফিসফিস করে রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্প্যানিশ স্নাইপারকেও হায়ার করবে, এমন একজন যার এক শটেই সবকিছুর সমাপ্তি ঘটে। পরিকল্পনা অনুযায়ী এহসান তার কাজ সম্পন্ন করে। বুকের ভেতরটা হালকা লাগলেও চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এহসান কঠিন স্বরে বলে ওঠে। মাগরিবের নামাজ পড়ে মেহনুর জায়নামাজে বসেছিল। শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু হঠাৎ কক্ষে প্রবেশ করে এশা, আমেনা বেগম, এনিসা বেগম এবং আয়শা বেগম। তাদের দেখে মেহনুর চোখ খুলে অতঃপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়। চোখে বিস্ময়ের ছাপে স্পষ্ট, ভরকে যাওয়ার কারণে। তাদের হাতে সাজানো 3টি থাল ছিল, মনে হচ্ছে একটা অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখে। মেহনুর কিছু বলতে যাবে, তখনই এশা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহনুরের শ্বাস আটকে আসে, হতবাক হয়ে বলে, কি করছো তোমরা? এসব কি? তখনই আয়শা বেগম ঠান্ডা কণ্ঠে বলে, মেহনুর, আজ তোমার আর আহসানের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগ রাতের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই আজ সেই ব্যবস্থা করা হবে। মেহনুর তার কথা শুনে ভয়ানকভাবে আটকে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, কি সব বলছো তোমরা? উনি আমার চাচা হন, চাচা আমার। ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব নয়। পাগল হয়ে গেছো তোমরা। আরে আমি কি মানুষ? তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। আনিসা বেগম ধীরে ধীরে মেহনুরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেন। তার মাথায় হাত বুলিয়ে বলে। মেহনুর এমন উত্তর পেয়ে দাঁত চেপে বলে, আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এসব বাজে রাতের কি দরকার? আয়শা বেগম শীতল সুরে বলে, তুমি মানো বা না মানো, এটা চিরসত্য। তুমি এখন আহসানের অর্ধাঙ্গিনী, আর তার খুশি হওয়ার তোমার দায়িত্ব। আমেনা বেগম সান্ত্বনা সুরে বলে, মেহিনুর, তুমি বুঝতে পারছো না? তুমি যদি এমন না করো, হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটাও শব্দ বের হয় না। এক অসহায়তা ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের আব্বার বুকে লুকিয়ে যেতে, কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব নয়। তার চারপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহনুরের মন বোঝে? না, বোঝে না। তারা যদি বুঝতোই তবে কি এমন করতো? না, করতো না তো। এদিকে মেহনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে এশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা ডালা থেকে মেহেদি বের করে এবং মেহনুরের হাত নিজের হাতে নিয়ে কামিজের হাত গুটিয়ে লাগিয়ে দেয়। এশার ভেতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে যে নিরুপায়। মেহনুর এশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস, নিজের কিছুই করার নেই। তার হাতে কিচ্ছু নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মেছে এখন। কারণ এহসান বলেছিল মেহনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহনুর শূন্য চোখে তাদের কাজ দেখে। এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না। আনিসা বেগম আর আয়শা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে, তখনই আনিসা বেগম বলেন,
এহসান সব কিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে, পাঞ্জাবি পায়জামা পরে নেয়। বাগানে বসে জমি জমার হিসেব করতে থাকে বাপ ভাইদের সাথে। এশার আজান শোনা যায়। মেহনুরকে এসাও আমেনা ধীর কণ্ঠে বলে, যাও নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহনুর কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে। উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এসা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে দেয়। ঘরটা এখন ফুলের ঘ্রাণে ভরপুর, মোমো করছে। অন্যদিকে মেহনুর নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এসাও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়েই, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভেতরে অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের বা কি করার? এই তালুকদার মঞ্জিলে তো পুরুষদের ওপরে ওঠা সম্ভব নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহনুর নিজের হাতের দিকে তাকায়। 2 হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পড়তাম। কাল তো আমার আকদ ছিল রায়ানের সঙ্গে, কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহনুরের নামাজ শেষ দেখে এসা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2টো লোকমা খাবার ধরে। মেহনুর ছলছল চোখে একবার এশার দিকে তাকায়, তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। এশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহনুর ভেতরে কি চলছে। খাবার খাইয়ে মেহনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। এশাও আমেনা মিলে তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। অতঃপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটি গায়ের উপর কোমলভাবে বসে যায়, যেন তার শরীরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে। তারপর মেহনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দোলাল বাতাসের মতো গড়িয়ে আসে। মেহনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল, উদ্দেশ্য তাকে পরিপূর্ণরূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহনুরকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজলো মেহনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবনে কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবতো সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য। কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে। আজ তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের উপর স্থির। এটা কি আমি? মেহনুর নিজেকে নিজেই চিনতে পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবেই পরানো হয়েছিল, পেটের কিছু অংশে স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহনুর ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভেতর এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয়, ভয় আর ভয়, এ যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করছে। তার দম বন্ধ হয়ে আসছে, এটা ভেবে যে সে কিছু সময় পর এহসান তাকে স্পর্শ করবে, তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে, নিজের অস্তিত্বে ওই পাপিষ্ঠ পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাঁদাও নিষেধ। তখনই মেহনুরের কানে আমেনা বেগমের কথাটা আসে, মেহনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার ওপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহনুরের ভেতরে আরো একটা নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহনুর এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভেতরে ভীষণ উত্তেজনা, বিষণ্ণতা আর ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীর পায়ে ব্যালকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সব শেষ হয়ে যাবে ওই পাপের হাতে। এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভেতর ধুকপুক করছে, শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি! এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে।
মেহনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে, তা তো জানে এহসান। আর আজ সবাই মেহনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখাবে সে? এহসান আর কল্পনা করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা ধরফর করছে। এতটা ধরফর তো 7-8 জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতে একটা মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটায় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমেই যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে, সামান্য কাঁপছে। বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সেই আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতেই সামনে তাকায়। বুকের ভেতর ধক করে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী, অন্যদিকে তাকিয়ে। মেহনুর পেছনে ফিরে আছে, পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে ধবধবে সাদা শরীরের অবয়ব ফুটে উঠেছে আবছাভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আহা, এতেই যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে। অজান্তেই হাত পা কাঁপছে তার। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায় সে। মেহনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়। সেই দৃষ্টি এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরো মোহময় হয়ে উঠেছে। আর সেই আখি জোড়া, সেই মারাত্মক আখি, যার গভীরতায় একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে। এতে আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আখি। মনে হচ্ছে এই দুটো আখিতেই ডুবে যেতে। শাড়ির পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টিকে নেই। সে আটকে গেছে ওই ভয়ঙ্কর সুন্দর আখি জোড়ায়। মেহনুর অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকাই হেসে বলে, তাকিয়ে আছেন যে, ভোগ করবেন না? এহসান চমকে ওঠে। কি বলল এ মেয়ে? তার কণ্ঠের ভারী আবরণ মুহূর্তে ভেঙে পড়ে। তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহনুর আরও বিস্মিত হয়। তারপর ক্ষোভে অভিমানে নিজের শাড়ির আঁচল একটানে ফেলে দিয়ে চিৎকার করে বলে, নিন, ভোগ করে নিন। এখানেই ইচ্ছা শেষ করুন। আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি, তাই বিলিয়ে দিলাম নিজেকে, নিজের নারীত্বকে। এবার নিশ্চয়ই খুশি, তাই না? শব্দগুলো ছুরির মতো বিঁধতে থাকে এহসানের বুকে। সে কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে তোলে। মেহনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশ কাঁধ থেকে সরে গেছে, উন্মুক্ত হয়েছে। এতে তার ভেতরের অনাবৃত অংশ। কিন্তু এহসান সে কেবল ধীরে ধীরে মেহনুরের কাঁধের ব্লাউজটা ঠিক করে দেয়। পরে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয়। নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে, নারী ভোগ বিলাসের জন্য নয়, নারী ভালোবাসার জন্য হয়। নারীকে ভোগ করতে হয় না, ভালোবাসতে হয়। নারী ফুলের মতো একটু অযত্ন হলেই ঝরে যায়, তাই নারীকে যত্নে রাখতে হয়। মেহনুর থমকে যায়, বাক্যহীন হয়ে যায়। সেই প্রথম সেই পুরুষকে ভয় পেতে ভুলে গেল সে। এই পুরুষ তো ভয়ঙ্কর নয়, বরং এক বিস্ময়। মেহনুর হতবাক। এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যিই এমন, নাকি নিছকই কিছু ভালো লাগার শব্দ ছুড়ে দিয়ে তাকে এমন আশ্বস্ত করছে। তারপর ধীরে ধীরে হাসলো মেহনুর, বিষাদ মেশানো এক করুণ হাসি। ভালোবাসেন আপনি? ভালোবাসেন নারীদের? এহসান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, হ্যাঁ, ভালোবাসি। নারীরা আল্লাহর দয়া, ওদের মর্যাদা দিতে হয়, না হলে মানুষ হওয়া বৃথা। মেহনুর চোখ নামিয়ে নিল। মনে হলো দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহনুরের অর্ধ উন্মুক্ত কোমরে। এহসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতে মেহনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। প্রথম পুরুষালী স্পর্শ পেল কাপারি কথা। মেহনুর মুহূর্তেই অবশ হয়ে যাচ্ছে। বুকের ভেতর শ্বাস আটকে আসছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন অসাড় হয়ে পড়ছে। এহসানের হাত শক্ত হয়ে আসে। কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহনুর ছটফট করে ওঠে। নিজের দু হাত দিয়ে এহসানের কবজি শক্ত করে খামচে ধরে ফেলে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শোবেন না?
কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, শরীর অস্বর হয়ে আসছে। এহসান তার চোখের দিকে তাকায়, তারপর কিছু না বলে এক ঝটকায় মেহনুরকে পাজাকোলা তুলে নেয়। মেহনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে আঁচলে মুখ ঢেকে ফেলে, শ্বাস আটকে আসে তার। এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে, প্রথম পুরুষালী স্পর্শে সব নারীরাই এমন অবশ হয়ে যায়, তবে চিন্তা করিস না, অল্প কিছু দিনের মধ্যে অভ্যেস হয়ে যাবে।